অখণ্ড ভারতকে সামনে রেখে দু হাত তুলে বলবেন ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা কি। মঞ্চে উপস্থিত ভাতৃসম ১ নম্বর মণ্ডলের সভাপতি উত্তম বিশ্বাস মহাশয়, মঞ্চে উপস্থিত আমার দাদা অরুণ মুখার্জি দা, আমার ভাই কিশোর তরফদার দা এবং বলিষ্ঠ সমাজসেবী যুগল কয়েলজি, একবার দাঁড়াবেন। হ্যাঁ, এবং এখানে যিনি দাঁড়িয়েছিলেন বলিষ্ঠ নেতৃত্ব দিয়েছিলেন নিরঞ্জন বিশ্বাস, সুরেশ দা, এখানে লেখা আছে নিরঞ্জন বিশ্বাস, ওটাই তো বলছি যে দাঁড়িয়েছিলেন। হ্যাঁ, নিরঞ্জন বিশ্বাস দা, পিকুল বিশ্বাস দা, পিনাকি ঘোষ মহাশয় এবং আমার বোন শিলা হালদার, আপনাদের সবাই যারা মঞ্চে উপস্থিত রয়েছেন এবং যারা আজকে সময় বের করে এখানে আমাদের দুটো কথা শুনতে এসছেন, আপনাদের সবাইকে গৈরিক অভিনন্দন, শুভেচ্ছা, বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা জানাচ্ছি। এই বাংলা যেটা আজকে আপনারা দেখছেন, আপনারা বসেও আছেন অন্ধকারে, সবাই বসেও আছেন অন্ধকারে। রাস্তা দিয়ে এলাম, অধিকাংশ জায়গায় কোনো আলো নেই, রাস্তাগুলো আঁকা বাঁকা সমুদ্রের মতো রাস্তা। এরা বলে নাকি উন্নয়ন এসছে, কিসের উন্নয়ন? আপনারা কি দেশের রাস্তায় উন্নয়ন দেখেন? এই দেশে এই রাজ্যের জলে উন্নয়ন দেখেন? পরিষ্কার জল পান? আপনারা এই রাজ্যে সততা দেখেন? আপনারা কি পাচ্ছেন? এখান থেকে উন্নয়ন শুধু চলে যায়নি, মানুষের জীবন শেষ হয়ে গেছে। সেই সোনার বাংলা যেটা স্বাধীনতার প্রাক্কালে ভারতবর্ষকে পথ দেখিয়েছিল, এবং সেই বাংলায় যারা আজকে কলম ধরেছিলেন, যারা কবিতা লিখেছিলেন, সেই রবিগুরুর বাংলা, সেই সোনার বাংলা, সেই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বাংলা, বঙ্কিমচন্দ্রের বাংলা, শরৎচন্দ্রের বাংলা, রামমোহন রায়ের বাংলা, আমাদের রামকৃষ্ণ পরমহংসদেবের বাংলা, মা শারদার বাংলা আজকে অন্ধকারের বাংলা, কালো বাংলা, অদ্ভুত একটা দুর্নীতিতে ডুবে যাওয়া বাংলা, যেখানে আমরা সবাই বঞ্চিত, নিপীড়িত এবং সকাল থেকে বিকাল পর্যন্ত আশাহত, এবং আমাদের চোখের জল বাংলার রাজপথ, বাংলার অলিগলি সমস্ত ভিজিয়ে দিয়েছে। আমরা কোনো আশা দেখতে পাচ্ছি না। এই আজকের বাংলা। এবং শ্রম দপ্তর, কেন্দ্রীয় শ্রম দপ্তর বলছে যে এপ্রিল 2011 থেকে আজ পর্যন্ত 2,64,00,000 মানুষ যারা শ্রমজীবী, তারা চাকরি না পেয়ে পেটের দায়, বাবাকে ছেড়ে, মাকে ছেড়ে, বাড়ির লোকজনদের ছেড়ে তারা চলে গেছেন অন্য রাজ্যে। কেউ দরজা খুলছেন দারোয়ান হয়ে, কেউ ওয়েটার হয়ে খাবার দিচ্ছেন, কেউ জিনিসপত্র গোছাচ্ছেন, কেউ বাসন মাজছেন, কেউ কোনো হোটেলের কিচেনে আছেন, কেউ ফার্মাসিতে কাজ করছেন। এবং 70 লক্ষ ছেলে মেয়ে যারা এই বাংলার স্বর্ণশিল্পী, যারা সোনার জিনিস বানাতেন, তারা জায়গা না পেয়ে রাজস্থান, গুজরাট, দক্ষিণ ভারতে ছড়িয়ে পড়েছেন। আজকে এই বাংলার বেহাল অবস্থার জন্য দায়ী বর্তমান সরকার, তৃণমূল সরকার। যে সরকার 2011 সালে যখন এসেছিল প্রতিশ্রুতি দিয়েছিল পরিবর্তনের। আপনারা জানেন যে 34 বছর ধরে বামফ্রন্ট সরকার এখানে শুধু কলকারখানার দরজা বন্ধ করতে সাহায্য করেছে, শুধু বন্ধ করেছে, বন্ধ করেছে আর বন্ধ করেছে, বন্ধ করেছে আর বন্ধ করেছে। হাজার হাজার কলকারখানা বন্ধ হয়ে গেছে, ছোট বড় সমস্ত ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে। এবং এইভাবে 34 বছর বেনা চাপড়ার কঙ্কাল কেলেঙ্কারি থেকে, বামতলার কেলেঙ্কারি থেকে সমস্ত কিছু ধ্বংস করে দিয়ে ভিখারি পাসওয়ানের কেলেঙ্কারি, আপনি যেদিকেই তাকাবেন দেখবেন বামফ্রন্ট সরকারের কেলেঙ্কারি। 34 বছর মানে একটা ছোট্ট বাচ্চা মধ্য বয়সে গিয়ে পড়ে। 34 বছর অনেক সময়, এত বড় সময়ে সমস্ত কিছু বন্ধ করে দিয়ে, সমস্ত ঝাঁপি বন্ধ করে, লোকের পেটে লাথি মেরে যাওয়ার সময় বুদ্ধবাবু বলে গেলেন
যে কৃষি আমাদের বর্তমান, শিল্প আমাদের ভবিষ্যৎ। তা কি করেছিলেন আপনারা? 34 বছর তো ছিলেন, আপনি তো জানতেন যে শিল্প আপনাদের ভবিষ্যৎ। তাহলে কেন আপনারা শিল্প আনতে পারলেন না? সমস্ত কলকারখানা বন্ধ করে দিয়ে, এখান থেকে রুচি রোজগার কমিয়ে দিয়ে 2 লাখ কোটি টাকা এই রাজ্যের মাথায় ঋণের বোঝা দিয়ে আপনারা চলে গেলেন। এবং তারপরেই এলেন একজন, বললেন আমি পরিবর্তন আনবো, আমি শিল্প আনবো, আমি মানুষকে আত্মসম্মান দিয়ে বাঁচার অধিকার দেব, মানুষের যা দরকার তা তাদের ঘরে ঘরে পৌঁছে যাবে। গেছে, পৌঁছে গেছে। ভিক্ষা বলছে, আজকে তোদের আমি ভিক্ষা দেব। আমরা বাঙালি, আমরা কি ভিক্ষুক? আমরা ভিক্ষুক, হ্যাঁ কি না? উত্তর দিন। আমরা কি ভিক্ষা চাই? আমরা 2 টাকা কিলোর চাল দিয়ে উনি শুরু করেছিলেন, তারপরে এলো সবুজ সাইকেল, তারপরে এলো লক্ষ্যের ভান্ডার। এই বাংলার 2,64,00,000 ছেলে মেয়ে যেখানে বাইরে চলে গেছে, খেতে পায় না, সেখানে লক্ষ্যের ভান্ডারে কি হবে? 2000 টাকায় কি হবে? আত্মসম্মান নিয়ে মানুষ বাঁচতে চেয়েছিল, চাকরি চেয়েছিল। পেয়েছে কি চাকরি? চাকরি নেই, চাকরি নেই। সবার পকেট গড়ের মাঠ, লুট করেছে কালীঘাট। সবার পকেট গড়ের মাঠ, লুট করেছে কালীঘাট। তুমিও জানো, আমিও জানি, সবচেয়ে বড় চোর দিদিমণি। তুমিও জানো, আমিও জানি, আসল চোর দিদিমণি। আজকে এই 2 লক্ষ কোটি টাকা ঋণের বোঝা থেকে শুরু করেছিল তৃণমূল সরকার। আজকের দিনে দাঁড়িয়ে সেটা পৌঁছে গেছে 8 লক্ষ কোটি টাকায়। 8 লক্ষ কোটি টাকা এই সরকারের ঋণের বোঝা, যেটা আমাদের মাথায় চাপিয়ে দিয়েছে। আজকে যদি আপনাদের ঘরে একটা ছোট বাচ্চা, ছেলে বা মেয়ে হয়, তার মাথায় ঋণের বোঝা 80,000 টাকা। আপনারা প্রশ্ন করবেন যে কই, সরকার তো কোনোদিন আসে না, সরকার তো এই ঋণ মুকুব করার জন্য আমাদের কাছ থেকে কোনো টাকা চায় না। তাহলে এই যে আপনি দাঁড়িয়ে বলছেন যে 80,000 টাকা আমাদের প্রত্যেকের মাথায় ঋণ, এই ঋণ আমরা কিভাবে বয়ে নিয়ে যাচ্ছি? এই ঋণ আমরা কিভাবে শোধ করছি? করছেন আপনাদের এই যে কালনাঘাট মতিগঞ্জ রাস্তার বেহাল অবস্থা। এটা তো আপনাদের মৌলিক অধিকার, একটা ভালো রাস্তা পাওয়ার, ভালো রাস্তা দিয়ে চলার। এত বছর হয়ে গেছে, 77-78 বছর স্বাধীনতার পরে একটা ভালো রাস্তা বাংলা পাবে না? আপনাদের মৌলিক অধিকারগুলো কেড়ে নিচ্ছে। তার কারণ সরকারের টাকা নেই, শুধু ঋণ, ঋণ আর ঋণ। এবং এই ঋণের বোঝার সুদ দিতে গিয়ে আবার ঋণ, আবার ঋণ, আবার ঋণ। তাই আজকে আপনাদের কোনো রাস্তার অবস্থা ভালো না। আর এরা কালনাঘাট ব্রিজের যে জমি কেলেঙ্কারি আমাকে বললো, আমি তো জানি যে কিভাবে জমির চরিত্র পরিবর্তন করে, কিভাবে জমির টাকা না দিয়ে মানুষকে ঠকিয়ে, কিভাবে এই সরকার আপনাদের সমস্ত যে মৌলিক অধিকার, আজকে আপনাদের কটা নতুন স্কুল হয়েছে, কটা নতুন হাসপাতাল হয়েছে। স্বাধীনতার পরে আপনাদের ভালোভাবে বাঁচার যে অধিকার, আপনাদের স্কুল বলুন, কলেজ বলুন, রাস্তা বলুন, সুন্দর জল বলুন, সমস্ত মৌলিক অধিকার, ফান্ডামেন্টাল রাইট, যেটা আপনাদের প্রাপ্য, আপনারা নাগরিক হিসেবে পান, সেটা কেটে দিয়েছে, ছেটে দিয়েছে এই সরকার। আজকে তাই আপনারা এই অন্ধকারের মধ্যে বসে আছেন। অন্ধকার বাংলা, বঞ্চিত বাংলা। আমরা যারা বাঙালি, আমরা সর্বতভাবে বঞ্চিত, নিপীড়িত। আজকে আমাদের ছেলে মেয়েদের পকেটে টাকা নেই, চাকরি নেই, তো কি করবে? পেটের দায় বাইরে চলে যাচ্ছে। বাইরে যদি যায় তাহলে এখানে কলম ধরবে, এখানে রবীন্দ্রনাথ হবে, এখানে বঙ্কিমচন্দ্র হবে, এখানে বিজ্ঞানী কেউ হবে? বলুন না। যদি মানুষ ভালো থাকে তখনই তো এগুলো হয়। তাহলে আমরা কি করব? তখন উনি বলছেন কি করবে, মানে চপ শিল্প করবে, মুড়ি শিল্প করবে। আমি তো অনেক রাস্তা খুঁজে দিয়েছি, বের করে দিয়েছি। আমি জিজ্ঞেস করি যে আপনাদের পরিবারের মধ্যে আপনারা মুড়ি শিল্প, চপ শিল্প করান না কেন? কেন করান না আপনারা? আপনারা মানুষকে এই দুর্গতির মধ্যে ঠেলে দিয়েছেন, যেখানে চাকরি নেই,
যেখানে অনেক শূন্য পদ পড়ে আছে, আপনার সরকারের টাকা নেই, আপনি ক্লাবে টাকা দিচ্ছেন, পুজো মণ্ডপে টাকা দিচ্ছেন, কিন্তু 6.5 লাখ সরকারি পদ শূন্য পড়ে আছে, যেখানে আপনি লোক নিচ্ছেন না। আজকে পুলিশের অবস্থা দেখুন, দালালি করতে করতে পুলিশ শেষ, এবং এই পুলিশেরও কোনো বাড়ন্ত নেই। পুলিশের সংখ্যা বাড়ে না, অপরাধ বাড়ছে, কিন্তু পুলিশের সংখ্যা বাড়ে না। বাড়বে কি করে? টাকা নেই তো সরকারের, সরকার তো দেউলিয়া হতে চলেছে। সরকার সমস্ত টাকা, আপনাদের টাকা, আপনাদের হকের টাকা মেরে সরকার বড়লোক হচ্ছে। আজকে মহিলাদের সুরক্ষা দেখুন, আপনারা তো দেখেছেন, পার্ক স্ট্রিট থেকে আপনারা শুনে আসছেন, আমি আর কি বলবো। পার্ক স্ট্রিট যখন হলো উনি বললেন ছোট্ট ঘটনা, দুর্গাপুর যখন হলো উনি বললেন মেয়েরা রাত্রে বাইরে বেরোয় কেন, হাসখালি যখন হলো উনি বললেন প্রেমের ঘটনা। আর আরজি করে আপনারা দেখেছেন তো, প্রশাসনিক জায়গার মধ্যে ঢুকে, যেটা ওনাদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব, সেখানে ঢুকে একটি বাচ্চা মেয়ে অনেক কষ্ট করে পড়াশোনা শিখেছে, তাকে শেষ করে দিয়ে চলে গেল। বিচারের ব্যবস্থা নীরবে নিভৃতে কাঁদছে। আজকে তৃণমূল সরকার থাকার কি কোনো দরকার আছে? হ্যাঁ কি না? তাহলে আমি বলবো আর নেই দরকার, আপনারা বলবেন তৃণমূল সরকার আর নেই দরকার, আর নেই দরকার, আর নেই দরকার। বাঁচতে চাই তাই, বাঁচতে চাই তাই, বাঁচতে চাই তাই। অনেকে আমাকে প্রশ্ন করে যে নরেন্দ্র মোদীজি কি করেছেন, নরেন্দ্র মোদীজিকে কেন আপনারা এখানে বাংলায় আনার চেষ্টা করছেন? আপনারা তো শুধু শাসক দলের দুর্নীতি নিয়ে কথা বলেন, কিন্তু নরেন্দ্র মোদী আমাদের কি দিয়েছেন, নরেন্দ্র মোদী কি দেননি, সেইটা যদি আমি বলার চেষ্টা করি, আমি বলতে পারবো না। আপনারা আজকে যে এখানে বসে আছেন, হঠাৎ যদি মাথার উপরে সাইরেন বাজে, পাকিস্তানের বিমান যদি চলাচল করতে শুরু করে, আপনারা জানবেন যে আপনারা প্রত্যেকটা মানুষ সুরক্ষিত, প্রত্যেকটা মানুষ সুরক্ষিত। অখণ্ড ভারতের স্বপ্ন দেখিয়ে শুধু ছেড়ে দেননি যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নরেন্দ্র মোদী যখন পুলওয়ামা আক্রমণ হলো, বালাকট এয়ার স্ট্রাইক করে পাকিস্তানের মধ্যে ঢুকে যোগ্য জবাব দিলেন তো? যখন আমাদের এয়ারফোর্সের কমান্ডার অভিনন্দন যখন পাকিস্তানে পড়ে গেল, ফ্লাইটটা ভেঙে, প্লেনটা ভেঙে নিয়ে এসেছিলেন তো নরেন্দ্র মোদী, ফেরত করে এনেছিলেন তো, অক্ষত ভাবে নিয়ে এসেছিলেন, গায়ে একটা একটুও লাগেনি। আজ পর্যন্ত স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত কোন সেনা, কোন সৈনিক আমাদের দেশ থেকে ওদেশে গিয়ে অক্ষত অবস্থায় ফিরে আসেনি। একমাত্র আমাদের প্রধানমন্ত্রী, যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এটা করতে পেরেছিলেন, যে অভিনন্দনকে ওই দেশ থেকে এই দেশে অক্ষত অবস্থায় সম্মানের সঙ্গে ফিরিয়ে এনেছেন। নরেন্দ্র মোদী জিন্দাবাদ। এবং শুধু তাই নয়, আপনাদের রাষ্ট্র মন্দির অযোধ্যা দিয়েছেন তো? আমাদের সংখ্যালঘু ভাই বোনেদের সমাজের মধ্যে মহিলাদের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য 3 তালাক অবলুপ্ত করেছেন তো? কাশ্মীরকে নিয়ে এসছেন, ভারতের সঙ্গে জুড়ে দিয়েছেন, 370 ধারা অবলুপ্ত করেছেন তো? হ্যাঁ কিনা? আপনারা ভারতীয় তো, আপনাদের গর্ব হওয়া উচিত যে আজকে 370 ধারা অবলুপ্ত হয়েছে, রাষ্ট্র মন্দির পেয়েছেন, আজকে 3 তালাক অবলুপ্ত হয়েছে। শুধু তাই নয়, আজকে প্রধানমন্ত্রী আবাস যোজনায় 4 কোটি নিম্ন মধ্যবিত্ত মানুষ ঘর পেয়েছে, 10 কোটি মানুষ শৌচালয় পেয়েছে, 11 কোটি মেয়েরা, বোনেরা, মায়েরা তাদের ঘরের মধ্যে পাইপলাইন দিয়ে স্বচ্ছ পরিষ্কার জল পেয়েছে। 50,000 কিলোমিটারের ওপরে জাতীয় সড়ক পেয়েছেন আপনারা। এই যে আমি এলাম জাতীয় সড়ক দিয়ে, নতুন জাতীয় সড়ক সমস্ত ভারতবর্ষকে জুড়ছেন উনি। 50,000 কিলোমিটার জাতীয় সড়ক দিয়েছেন উনি। 35,000 কিলোমিটারের উপরে রেলওয়ে ট্র্যাক দিয়েছেন নতুন। 68টা বন্দে ভারত দিয়েছেন তো? হ্যাঁ কিনা? 68টা বন্দে ভারত এক্সপ্রেস দিয়েছেন। আজকে নোয়াপাড়া শিয়ালদা জুড়েছে তো না জোরেনি? মেট্রো পেয়েছেন তো? আজকে আপনার
বিমানবন্দরে যেতে গেলেও আপনারা মেট্রো পাবেন, পেয়েছেন তো? হ্যাঁ কিনা? শিয়ালদা এক্সপ্ল্যানেড এবং নোয়াপাড়া জয়হিন্দ বিমানবন্দর মেট্রো পেয়েছেন তো? তাহলে দেখুন কি কি দিয়েছেন উনি। 315টা মেডিকেল কলেজ, 22টা এইমস। আমি যদি বলতে শুরু করি না, কংগ্রেস 70 বছরে 74টা এয়ারপোর্ট দিয়েছিল, নরেন্দ্র মোদী এই কদিনে 100টার উপরে এয়ারপোর্ট দিয়েছেন আমাদের, নতুন করে তৈরি করে দিয়েছেন। আপনারা কি জানেন 51 কোটি জনধন যোজনা ব্যাংক অ্যাকাউন্ট খুলে দিয়েছেন নরেন্দ্র মোদী, যার মধ্যে 28 কোটি মহিলা ব্যাংক অ্যাকাউন্ট হোল্ডার, তাদের ব্যাংক অ্যাকাউন্ট আছে। কি আর দেবেন? কোভিডের সময় 80 কোটি মানুষকে রেশন দিয়েছেন, 100 কোটি মানুষের উপরে ভ্যাকসিনেশন পেয়েছে ফ্রি। পেয়েছেন তো? আপনারা ভ্যাকসিন পেয়েছেন তো ফ্রিতে? কিন্তু ওনার আয়ুষ্মান ভারত, যেটাতে আপনারা 5 লক্ষ টাকার স্বাস্থ্য বীমা, কিছু হলেই 5 লক্ষ টাকার চিকিৎসা পেতেন ফ্রিতে, সেটা এই তৃণমূল সরকার রাজ্যে ঢুকতে দেয়নি। তাহলে আজকে যদি আপনারা নরেন্দ্র মোদীজির হাত ধরে আজকে যদি ভারতীয় জনতা পার্টির সরকার এখানে আসে, তাহলে ডাবল ইঞ্জিন সরকারে শুধু যে আপনার রাস্তা হবে, গরিবরা বাড়ি পাবে, আপনারা ভালো জল পাবেন, হসপিটাল পাবেন, দুর্নীতি বন্ধ হবে, সততা আসবে, তা নয়। আপনারা আপনাদের স্বাস্থ্য, আপনাদের শিক্ষা, আপনাদের বাচ্চাদের ভবিষ্যৎ উজ্জ্বল করবেন। আপনাদের বাচ্চারা ভালো ভালো স্কুলে যাবে, বিদেশে যাবে, গ্রামের সঙ্গে শহরের যে দূরত্ব কমে যাবে। আপনারা নতুন স্বপ্ন দেখবেন, এই বাংলা আবার সোনার বাংলা হবে। আমাদের পূর্বজ শ্যামা প্রসাদ মুখার্জির যে স্বপ্ন ছিল যে এই বাংলা সোনার বাংলা হোক, এখানে আবার কবিগুরু যমনাথ, আবার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যমনাথ আমাদের আবার মার্গদর্শন করুন, সাধুরা সন্তরা এসে সততার বাংলা, উজ্জ্বল ভবিষ্যতের বাংলা, সেই সোনার বাংলার স্বপ্ন আপনারা দেখতে থাকুন, ভয় পাবেন না। নির্বাচন যখন আসে আপনারা জানেন কি হয়, কি দুর্বিনীত ভাবে আক্রমণ করে, বুথে ঢুকে পড়ে, মারামারি করে, কাটাকাটি করে। কিন্তু আমি বলি আপনাদের এই আঙ্গুলটা, এই যে আঙ্গুলটা দেখছেন, এই আঙ্গুলে আপনাদের এত ক্ষমতা আছে যে শুধু একটা ছাপ দিয়ে আপনারা দুর্নীতিকে সরিয়ে সততাকে আনতে পারেন। এই একটা আঙ্গুলের একটা ছোট্ট ছাপে আপনাদের এত ক্ষমতা আছে, আপনারা নিজেরাই জানেন না। চুপচাপ পদ্মে ছাপ যাবেন, এই একটা আঙ্গুলের প্রয়োগ করবেন এবং দুর্নীতিগ্রস্ত সরকারকে সরিয়ে সততার প্রতীক নরেন্দ্র মোদী সরকারকে নিয়ে আসবেন এই সোনার বাংলা গড়ার উদ্দেশ্যে। এটা যদি আপনারা না করেন, এই বাংলা একটা সময় দেখবেন এত অন্ধকারে তলিয়ে গেছে যে তুলে আর আনা যাবে না এই বাংলাকে। এই সুযোগ আমাদের কাছে শেষ সুযোগ। তাই আমরা জায়গায় জায়গায় গিয়ে যারা আমাদের মারা বোনেরা রয়েছেন তাদের কাছে আমরা বলছি যে আপনারা তো সর্ব জিনিস দেখেছেন, আপনারা তো বসে বসে সবকিছু দেখছেন। আজকাল টিভিতে, আজকাল নিউজে, ভিডিওতে, সোশ্যাল মিডিয়াতে সব আসছে। আপনারা নারদা দেখেছেন, আপনারা সারদা দেখেছেন, উড়ানপুল বিপর্যয় দেখেছেন, এই যে চাকরির দুর্নীতি দেখেছেন, এসএসসির একটা নিয়োগে ঘুষখোরদের নিয়ে চাকরি দেয় দেখেছেন, 26,000 ছেলে মেয়ে রাস্তায় বসে কাঁদছে আপনারা দেখেছেন। সবকিছু আপনারা দেখেছেন, আপনাদের চোখের সামনে হয়েছে প্রত্যেকটা দুর্নীতি। আরজি করের ওই ধর্ষণ আপনারা দেখেছেন, খুন দেখেছেন এবং শেষে ফাইল চুরিও আপনারা দেখেছেন। তাহলে মিড ডে মিল যারা চুরি করতো তারা আজকাল ফাইল চুরি করছে, এটাও দেখেছেন তো। তাই আমি তো এই কথা বলি যে তুমিও জানো, আমিও জানি আসল চোর দিদিমণি। আমি তো বলি যে মেধার এখন সর্বনাশ, ঘুষখোরদের পৌষ মাস। হ্যাঁ, যত ঘুষখোর, যত মাফিয়া, যত গুন্ডা, এটা না করলে কিন্তু তৃণমূল নয়। যে কোনো তৃণমূলের একটা জায়গায় যাবেন, দেখবেন যে উপর থেকে নিচ পর্যন্ত এরাই করে খাচ্ছে। হ্যাঁ, আপনাদের পকেটে কোনো টাকা নেই, কিন্তু এরা বড় বড় নেতাদের বড় বড় বাড়ি। তাই আজকে সময় এসেছে যে মনে করার যে এই যে যুদ্ধ, এই যে বিশাল যুদ্ধ, এটা তো একটা বড় মহাভারতের মতো যুদ্ধ। ওরা তো যারা সবসময় খারাপ হয় তারা চেষ্টা করে নিজের গড় ধরে রাখতে, আর যারা ধর্মকে প্রতিষ্ঠা করতে চায়
তারা চেষ্টা করে অধর্মকে উপড়ে ফেলতে, এবং তারপরেই শুরু হয় মহাভারত। সেই জন্য এই মহাভারত যেটা শুরু হতে যাচ্ছে 2026-এ, এই মহাভারত হচ্ছে ধর্মযুদ্ধ। ধর্মযুদ্ধ। এখানে মারা বোনেরা যারা বসে আছেন, আপনারা হলেন সীতা, আপনারা সীতা। আর এই যে ভাইরা যারা বসে আছেন, আপনারা হলেন রাম ও লক্ষ্মণ। এই ধর্মযুদ্ধে আপনাদের ধর্মকে সামনে রেখে এবং সঠিক কর্ম করে ভারতীয় জনতা পার্টিকে নিয়ে আসতে হবে। এই ধর্মযুদ্ধের জন্য প্রস্তুতি নিয়ে দুহাত তুলে বলবেন জয় শ্রীরাম। আরো জোরে বলবেন যাতে এখান থেকে নবান্নয় পৌঁছে যায়। জয় শ্রীরাম। ধর্মযুদ্ধের জন্য আপনারা প্রস্তুত তো? হ্যাঁ, আপনাদের হাতে এই ক্ষমতাটা দিয়েছে, এই ক্ষমতাটা আপনাদের দিয়েছে আমাদের ভারতের সংবিধান, যে ছোট্ট একটা ছাপ মেরে আপনারা অধর্মকে এবং এই দুর্বিনীত শাসক দল যারা আজকে আমাদের সমস্ত কিছু কেড়ে নিয়েছে, আমাদের স্বাধীনতা কেড়ে নিয়েছে, আমাদের মুখের ভাষা কেড়ে নিয়েছে, আমাদের ঘরবাড়ি কেড়ে নিয়েছে, জমি কেড়ে নিয়েছে, আমাদের সমস্ত কিছু অধিকার, মৌলিক অধিকার কেড়ে নিয়েছে, এই শাসক দল দুর্বিনীত হিটলারের মতো বাহিনীকে সরাবার জন্য এই আঙ্গুল প্রয়োগ করে এই ধর্মযুদ্ধে আপনারা গিয়ে ধর্মকে প্রতিষ্ঠা করবেন তো? জোরে বলুন, ধর্মকে প্রতিষ্ঠা করবেন তো? এদের সরাবেন তো? তার জন্য আপনারা আজকে বাড়ি গিয়ে আমার কথা এক একজন আপনাদের গ্রামে গঞ্জে অলিতে গলিতে ছড়াবেন। জিজ্ঞেস করবেন যে ভারতী ঘোষ শান্তিপুরের 1 নম্বর মন্ডলের মঞ্চে এসে প্রশ্ন করে গেছেন যে আপনারা গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চাইছেন না আপনারা স্বৈরতন্ত্রের মধ্যে থাকতে চাইছেন? আপনারা হিন্দু পশ্চিমবঙ্গ চাইছেন না আপনারা এখানে বাংলাদেশ চাইছেন? আপনাদের ঘরের পাশ থেকে বালি তুলে নিয়ে যাবে, পাথর তুলে নিয়ে যাবে, আপনাদের ঘরের সমস্ত অধিকার তুলে নিয়ে যাবে, মা বোনেদের টেনে তাদের বিশৃঙ্খল পরিস্থিতির মধ্যে ফেলবে। এটা আপনারা দেখতে চাইছেন না প্রতিকার চাইছেন? প্রতিবাদ চাইছেন, প্রতিরোধ চাইছেন, ধর্ম চাইছেন না অধর্ম চাইছেন? এই প্রশ্নের উত্তর শান্তিপুরকে দিতে হবে যে আমরা কি চাই। আমরা যে পরিবর্তনের আশ্বাস দিয়ে পরিবর্তন আনেনি, খালি শিলান্যাস করে গেছে, কোন সমাজ গঠনের কোনো কাজ নেই। হাতের কলম ফেলে দিয়েছে, লাঠি তুলেছে, তরোয়াল তুলেছে, মারতে উদ্যত হয়েছে। সেই দুর্বিনীত সরকারকে ফেলতে গেলে যে ধর্মযুদ্ধ আমরা করতে জন্য প্রস্তুত হচ্ছি, তার জন্য আমাদের ঘরের মানুষ, পাশের মানুষ, আমাদের পাড়ার মানুষ, গলির মানুষ, রাজ্যের মানুষ একত্রিত হয়ে একই ভাষায় একই কণ্ঠে বলতে হবে যে আমরা জিতব। ভারতীয় জনতা পার্টির অঙ্গীকার যে আমরা জিতব। কালকে জিতিনি, আজকে জিতব। কালকে জিতিনি, জিততে পারিনি, আজকে আমরা প্রস্তুত, আজকে জিতব। এই সরকারকে উপড়ে ফেলবো, ফেলে আমরা এখানে মানুষের সরকার প্রতিষ্ঠা করব, যেখানে গণতন্ত্র সম্মানিত হবে। আর আপনারা প্রত্যেকে আপনাদের আত্মসম্মান নিয়ে ভালোভাবে বাঁচতে পারবেন। মনে রাখবেন, আবার বলি যে আমরা যারা বাঙালি এই যুগে জন্মেছি, যারা আজকে আমেরিকা দেখছি, ইউরোপ দেখছি, সিঙ্গাপুর দেখছি, দুবাই দেখছি, আমরা ভিখারি না, আমরা ভিখারি না। আমরা 2 টাকার চাল, আমরা সাইকেল, পচা পুরনো সাইকেল, আমরা লক্ষ্মীর ভান্ডার নিয়ে বাঁচতে চাই না। আমরা চাই চাকরি, আমরা চাই আত্মসম্মান, আমরা ব্যবসা করে, চাকরি করে, মাথা উঁচু করে বাঁচতে চাই। পশ্চিমবঙ্গে প্রত্যেকটা মানুষ যাতে আত্মসম্মান নিয়ে বাঁচতে পারে, প্রত্যেকটা মানুষ যাতে নিজের হকের জিনিস পায়, প্রত্যেকটা মানুষ যাতে নাগরিক হিসেবে সম্মান পায়, সেই জন্য এই ডবল ইঞ্জিন সরকার যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে এই সরকার আমরা তৈরি করব। যেটা আজকে একটি ছোট্ট বাচ্চা ছেলে আমাকে একটি ছবি দিয়ে গেলেন, স্বামী বিবেকানন্দর যে ছবিটি, তাই আমি উনার বাণী দিয়ে বলবো, অ্যারাইজ, অ্যাওয়েক অ্যান্ড নট স্টপ টিল দ্য গোল ইজ রিচড। এগিয়ে যাও, লড়াই করো,
যতক্ষণ পর্যন্ত না যেটা চাইছো সেটা পাও। এবং লড়াইয়ে যদি কষ্ট হয় মনে রাখবেন আমরা আপনাদের পাশে আছি। নিজেদের জন্য বাঁচা বন্ধ করে দিন, সমাজের জন্য বাঁচুন, লড়াই করুন। ধর্মকে প্রতিষ্ঠা করতে গিয়ে লড়াই করলে দীর্ঘদিন বাঁচবেন, ইতিহাস মনে রাখবে, সে বাঁচা অনেক লম্বা বাঁচা হবে। আর যদি নিজের জন্য বাঁচেন, ছোট্ট বাঁচেন, ইতিহাস ভুলে যাবে, সময় চলে যাবে, বাংলা অন্ধকারে তলিয়ে যাবে। তাই আজকে মা দুর্গাকে স্মরণ করে বলি জয় মা দুর্গা, মা কালীকে স্মরণ করে বলবো জয় মা কালী, জয় বজরংবলী, জয় শ্রীরাম। আজকে আমাদের যশস্বী প্রধানমন্ত্রী সকাল বিকাল কাজ করেন, ওই বয়সে প্রচন্ড ভাবে খাচ্ছেন এবং 2-3 ঘন্টার বেশি শোন না। আমরা ওনার পরিবার, তাই তো নাকি না? উনি যদি আজকে 5 টাকাও রোজগার করেন, সেটাকে উনি ওনার কোনো ছেলে আছে, মেয়ে আছে, দিয়ে যাবেন? হ্যাঁ, দিয়ে যাবেন? তাহলে আজকে আপনারা তো সবাই জানেন বাংলা তো বরাবরই এই পরিবারকে সুবিধা করে দেওয়া, পরিবারকে উঠে দেওয়া, পরিবারকে তুলে দেওয়া, এগুলো তো ভীষণভাবে ঘৃণার সঙ্গে বাংলা তো প্রত্যাখ্যান করেছে। আজকে তাহলে যখন আপনাদের এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে পরিবারবাদী রাজনীতি মাথা উঁচু করে উঠছে, একজন নেতা তার কোনো কোয়ালিফিকেশন নেই, সে হাইড্রোলিক লিফটে করে উপরে উঠে যাচ্ছে এবং সে এসে 2000-3000 পুলিশ নিয়ে ঘুরে বেড়াচ্ছে। আপনারা কিন্তু সজাগ হবেন। এই যে পুলিশ 2000-3000 যে একটা নেতাকে যে প্রোটেকশন দিচ্ছে আপনাদের টাকায়, আপনাদের টাকায়। আপনাদের বাড়িতে চুরি হলে পুলিশ আসে না, আপনারা মার খেলে পুলিশ আসে না, কিন্তু পুলিশ একটি পরিবারবাদী রাজনীতিকে বাড়িয়ে 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 তুলছে। আর পশ্চিমবঙ্গ আস্তে আস্তে একটা সিভিল স্টেট থেকে পুলিশ স্টেটে পরিণত হচ্ছে, যেখানে পুলিশ ঠিক করে ভোট কিরম ভাবে হবে, কে কাকে ভোট দেবে। আজকে তাই আবার এই মঞ্চে দাঁড়িয়ে আপনাদের বলছি, এটা আপনাদের সুবর্ণ সুযোগ, সুবর্ণ সুযোগ এবং শেষ সুযোগ, শেষ সুযোগ। শান্তিপুরের মানুষ, প্রত্যেকটা মানুষ জেগে উঠুন, প্রত্যেকটা মানুষ জেগে উঠুন। আপনাদের যেখানে আত্মীয় স্বজন আছে, পাড়া প্রতিবেশী আছে, সবাইকে বলে দিন বাঁচতে গেলে পরিবর্তন দরকার, বাঁচতে গেলে পরিবর্তন দরকার। তা না হলে বেঁচে থাকবো বটে, কিন্তু আত্মসম্মানহীন হয়ে বেঁচে থাকবো, কোনো কথা বলতে পারবো না, কোনো প্রতিবাদ করতে পারবো না, কোনো কিচ্ছু বলতে পারবো না। ঘরের দরজায় ঠক ঠক করে পুলিশ আসবে। এই বাঁচা তো বাঁচা নয়, তাই তো নাকি না? এই বাঁচা কি বাঁচা? বাঁচা এটাকে বেঁচে থাকা বলে? তাই আজকে 2 হাত তুলে এই ধর্মযুদ্ধের জন্য প্রস্তুতি নিয়ে বলবেন জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম, জয় শ্রীরাম। অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা দিয়ে গেলাম। শান্তিপুর যখনই আমাকে প্রয়োজন হবে আমাকে পাবেন। যুদ্ধ করুন, লড়াই করুন, সঙ্গে আছি। ভালো থাকুন, নমস্কার।